আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বৃন্দ। আপনারা একটা বিষয় নোটিস করেছেন, সেটি হচ্ছে যে সম্প্রতি 2-3 মাসের যে পরীক্ষাগুলো হয়েছে, চাকরি পরীক্ষা, এখানে কি একটা বিষয় খেয়াল করেছেন যে বাংলা বিষয়ের প্রশ্ন প্যাটার্ন একটু চেঞ্জ এসেছে, যেটা আপনারা যদি একটু গভীরভাবে যদি একটুখানি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে বিগত 2-3 মাস বা 4-5 মাসে যে প্রশ্নের প্যাটার্ন, এটা বিগত বছর থেকে একটু কিন্তু পরিবর্তন এসেছে। হয়তো বা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, তবে আমি প্রতিনিয়ত যে চাকরি পরীক্ষাগুলো হচ্ছে, এই চাকরি পরীক্ষাগুলোর প্রশ্নগুলো যেহেতু আপনারা জানেন যে আমি প্রায় আপনাদের প্রশ্ন সলভ যে লাইভগুলো নেই, তো এর মাধ্যমেই আমি একটা বিষয় খেয়াল করে দেখেছি যে প্রশ্নের মধ্যে বেশ কিছু প্যাটার্ন চেঞ্জ এসেছে। তো আজকে আমরা বাংলা বিষয়ে কি কি প্রশ্ন প্যাটার্ন কোথায় কোথায় চেঞ্জ এসেছে সেই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আপনারা যদি দেখেন, অর্থাৎ বর্তমানে চলমান যে সার্কুলারগুলো আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি একটা সমাজসেবা অধিদপ্তরের 1485 পদে একটা বিশাল সার্কুলার, রিসার্কুলার আর কি, এর আগেও দুবার সার্কুলারটি হয়েছিল, তবে এবার সংশোধিত সার্কুলার এসেছে। পাশাপাশি আপনারা জানেন যে প্রায় 8,000 এর সাথে যুক্ত হলো আরও 1485 এবং আরও বেশ কয়েকটা প্রায় 10,000 পদের কিন্তু সার্কুলার বর্তমানে চলমান রয়েছে। হয়তো অনেকেই হয়তো চিন্তা ভাবনা করতেছেন এখনও নিবন্ধনের সার্কুলার আসলো না, এখনও প্রাইমারি সার্কুলার কবে আসবে, বিসিএস এর সার্কুলার তো নভেম্বরে আসবে। তো অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে সার্কুলার নাই, কিন্তু আপনারা কি জানেন যে সার্কুলারের বন্যা বয়ে যাচ্ছে? একটু চোখ কান খোলা রাখেন, আপনি দেখেন প্রতিনিয়ত অনেকেই হয়তো বা 1টা শূন্যপদ, 2টা শূন্যপদ বা 5টা 10টা শূন্যপদের এই ভয়ে অনেকেই কিন্তু আবেদন করতে চান না। কিন্তু আপনার যদি প্রস্তুতি থাকে পাকাপোক্ত, তাহলে আপনি একটা পদের জন্যও কিন্তু লড়াই করবেন। পাশাপাশি কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে চাকরি বর্তমান চলমান বিভিন্ন বিষয় নিয়ে, নিবন্ধন হতে পারে, নিবন্ধন বা প্রাইমারি কি অবস্থা, পাশাপাশি অন্যান্য চাকরি পরীক্ষার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু কমেন্টসে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা দেখব যে বর্তমান চলমান চাকরি পরীক্ষাগুলোতে বাংলা বিষয়ের কি কি টপিক চেঞ্জ হয়েছে বা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। আপনারা একটা বিষয় খেয়াল করে দেখবেন, আমরা যদি দেখি যে মাদকদ্রব্য অধিদপ্তর যে পরীক্ষাগুলো হয়ে গেল, ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের যে পরীক্ষা, প্রাইমারি যে সহকারী শিক্ষকের পরীক্ষাটা হয়ে গেল, এই রিসেন্ট হয়ে গেছে, মানে কয়েক মাস আগে। দুর্নীতি দমন কমিশনের পরীক্ষাটার দিকে একটু দেখেন, বা ডিপিডিসির পরীক্ষার, জাতীয় রাজস্ব বোর্ডের যে পরীক্ষাগুলো আছে, এছাড়াও খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাগুলো, চলমান যে পরীক্ষাগুলো হচ্ছে, পাশাপাশি দেখা যাচ্ছে যে সহকারী খাদ্য উপপরিদর্শক যে পরীক্ষাগুলো, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো হচ্ছে, বেঞ্চ সহকারী, এই পরীক্ষাগুলোর প্রশ্নগুলো একটু ভালো করে দেখবেন। বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের যারা চাকরি পরীক্ষা দিবেন তাদের জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা বিষয় খেয়াল করে দেখবেন, একদম বেসিক থেকে প্রশ্নগুলো আসতেছে, যেটা কিন্তু কল্পনার বাইরে। হয়তো আপনারা দেখেছেন যে যে গতানুগতিক যেভাবে পড়াশোনাটা করেন বা বিগত সালে যে প্রশ্নগুলো বা জব সলিউশনগুলো দেখে আপনারা ঠিক যেভাবে পড়াশোনাটা করেন, একটু কিন্তু দেখবেন যে প্রশ্নগুলো চেঞ্জ এসেছে। এবং এটা শুরু হয়েছে, আমি যদি আমার যদি ভুল না হয়, 50তম বিসিএস, 50তম বিসিএসে আপনারা দেখেছেন যে সেই শিশু শ্রেণীর যে টপিকগুলো, যে কোনটা ঘাই কোনটা চৈতন, এই যে টপিকগুলো দেখেন একদম শিশু শ্রেণীতে যেগুলো আমরা পড়েছিলাম, ওই টপিকগুলো কিন্তু বেশ কিছু প্রশ্ন এসেছে। এই বিসিএস এর পরেই কিন্তু শুরু হয়েছে, বিসিএস এর পরেই কিন্তু শুরু হয়েছে কি, এই প্রশ্নের প্যাটার্নের একটু চেঞ্জ এসেছে, সচরাচর থেকে একটু গভীরে চলে গেছে। আপনারা যদি খেয়াল করে দেখেন যে আমরা যদি মাদকদ্রব্য অধিদপ্তরের যে প্রশ্নগুলো যদি দেখি, এখানে দেখবেন যে বাংলা বর্ণমালায় মোট কতটি বর্ণ আছে। খেয়াল করে দেখেন, এটা আমরা সবাই কিন্তু জানি যে বাংলা বর্ণমালায় মোট কতটি বর্ণ আছে, কিন্তু এখানে ফ্যাক্ট হচ্ছে যে প্রশ্নের মধ্যে যদি 50 থাকে, 39 থাকে, 11 থাকে বা 1 থাকে, অনেকে এটাকে আবার বর্ণমালা বলতে বোঝাবে যে বাংলা বর্ণমালা, মানে এখানে বর্ণমালার ভিতরে যে বর্ণ সংখ্যা জিজ্ঞেস করেছে, এটা চিন্তা না করে হয়তো তার মস্তিষ্ক চলে যাবে বর্ণমালার দিকে, যে বর্ণমালা তো একটি। ভুল কিন্তু এভাবেই হয়, সহজ প্রশ্ন কিন্তু ভুলে দেখেন কতটা বেসিক থেকে প্রশ্ন করতেছে। ক্রিয়াপদের মূল অংশ কি, কি বলে, এই টাইপের প্রশ্ন। নাসিক্য বর্ণ কোনটি, এরপর দেখা যায় চাঁদের সমার্থক শব্দ কি, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে। আমরা সবাই জানি যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা সবাই জানি যে কার বলে, কিন্তু স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে যে কার বর্ণ বলা হয়, কার বর্ণ হচ্ছে মূল নাম, কার বর্ণ না থাকলে কিন্তু কার হয়। তো এই বিষয়গুলো কিন্তু আমরা কিন্তু ওইভাবে খেয়াল করি না, দেখেন কতটা বেসিক থেকে কিন্তু প্রশ্নগুলো এসেছে। এইভাবে কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রশ্ন থেকে। পাশাপাশি দেখা যায় সাধারণ স্ত্রীবাচক শব্দগুলো আসতেছে, বিভিন্ন ধরনের উক্তি আসতেছে, যেমন সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এই যে বেসিক, আমরা কিন্তু এগুলো কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই টপিকগুলো আসতেছে না। এছাড়াও দেখা যায় রি র স এর পরে কি হয় দেখেন, নত্যবিধান সত্যবিধান, নত্যবিধান সত্যবিধানে একটা বিষয় খেয়াল করে দেখেন, আমরা নত্যবিধান সত্যবিধান পড়তে অভ্যস্ত, কিন্তু ওইভাবে কিন্তু প্রশ্ন কখনো আসেনি যে রি র স
এই 3টা বর্ণের পরে কি হয়, একটু বুদ্ধিমত অনেকে ভাবতে হবে যে এখানে তো অপশনে মূর্ধন্য ন আছে, মূর্ধন্য স আছে, অনেকে কিন্তু ভুলে মূর্ধন্য স দাগাতে পারে। কিন্তু আপনাকে প্রশ্ন প্যাটার্ন বুঝতে হবে যে রি র এবং মূর্ধন্য স, যেহেতু মূর্ধন্য স এর কথা বলেছে, তার মানে এখানে অবশ্যই মূর্ধন্য স বসবে না, এখানে অবশ্যই মূর্ধন্য ন বসবে। এই যে বেসিক যে তথ্যগুলো, এই বেসিক তথ্য থেকেই যখন প্রশ্ন আসবে তখন কিন্তু আপনাদের সমস্যা হবে। সিনথিয়া স্মৃতি বলেছেন যে বাংলায় সর্বোচ্চ নম্বর পেতে হলে কিভাবে পড়তে হবে, সেই বিষয়টা নিয়ে কথা বলতেছি, যে সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য আপনি কিভাবে পড়তে হবে। কারণ বর্তমান সময় কিন্তু বাংলার প্রশ্নের প্যাটার্ন কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, একটু খেয়াল করে দেখবেন, ঠিক আছে। এরপর আমরা আরও যদি দেখি, আমরা যদি বলি যে বিভিন্ন ধরনের শব্দ থেকে কিন্তু প্রশ্ন আসছে, যেমন বরফ শব্দের বরফ কোন ভাষার শব্দ, তারপর যে ক্রিয়ার দ্বিতীয় অংশকে কি বলে। একটা বিষয় দেখেন, আমি যদি এই প্রশ্নটা করি, কে জানেন একটু উত্তর করবেন, ক্রিয়ার দ্বিতীয় অংশকে কি বলে। দেখেন এই প্রশ্ন কি বিগত সালে কোথাও কখনো এসেছিল, এবার এসেছে। তার মানে দেখেন কতটা বেসিক নির্ভর, মানে আগের মতো সেই মুখস্থ বিদ্যা দিয়ে কেউ যদি বাংলায় পাস করতে চান তাহলে কিন্তু ভুল করবেন। আপনাকে কিন্তু অবশ্যই বেসিক নির্ভর কিন্তু তথ্য কিন্তু আপনাকে পড়তে হবে, ঠিক আছে। বাংলা মুদ্রাক্ষরের জনক, এই প্রশ্নটা কিন্তু খুব একটা আসেনি, অনেক দিন পরে আসলো। তারপর যে তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, একটু দেখেন আমরা যদি নতুন ব্যাকরণ বোর্ড বই দেখি তাহলে একটা বিষয় খেয়াল করব যে অর্ধ তৎসম শব্দকে কিন্তু বাদ দিয়েছে, কিন্তু অর্ধ তৎসম শব্দ থেকে প্রাইমারিতে প্রশ্ন এসেছিল জ্যোৎস্না কোন ভাষার শব্দ, এবং এগুলো কিন্তু আসতেছে। পাশাপাশি যুক্ত বর্ণ কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু পরীক্ষায় কিন্তু আসতেছিল না। হঠাৎ করে দেখেন আপনারা সম্প্রতি আমরা যদি দেখি ভূমি রেকর্ড যে জরিপ অধিদপ্তরের যে পরীক্ষাগুলো হয়ে গেল, সেখানে আপনারা দেখবেন যে রঞ্জন এরকম একটা প্রশ্ন এসেছে, যে রঞ্জন শব্দের এখানে যে যুক্ত ব্যঞ্জনটি দেখতে পারতেছেন এটা কোন কোন বর্ণের সমন্বয়ে। কতদিন পরে এই প্রশ্নগুলো কিন্তু আসলো। আচ্ছা, সমাজসেবা অধিদপ্তরে কি একাধিক পদে অ্যাপ্লাই করা যাবে? অবশ্যই একাধিক পদে অ্যাপ্লাই করা যাবে। পাশাপাশি মধ্যযুগের বেশ কিছু আমরা যে লোক সাহিত্য থেকে কিন্তু বেশ কিছুদিন ধরে প্রশ্ন আসতেছিল না, হঠাৎ করে কিন্তু এবার পরীক্ষা চলে আসছে টপ পাখি, তাই না। এই যে টপ্পা গান, যেটার উৎপত্তি হয়েছিল মূলত ভারতের রাজস্থানে, পরবর্তীতে আমাদের বাংলা সাহিত্যে স্থান দখল করে রেখেছে। তো এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। পাশাপাশি আপনারা দেখেন যে অনুসর্গ উপসর্গ থেকে তেমন প্রশ্ন আসতেছিল না, হঠাৎ করে কিন্তু অনুসর্গ উপসর্গ একদম বেসিক থেকে প্রশ্ন আসতেছে। পাশাপাশি আপনারা খেয়াল করেছেন সম্প্রতি বেশ কিছু প্রশ্ন কিন্তু পরীক্ষা যে হয়ে গেল, যেমন বেঞ্চ সহকারী, তারপর হচ্ছে কি খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাগুলো, পাশাপাশি আপনি যদি ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের পরীক্ষাগুলো যে আছে এগুলো যদি খেয়াল করে দেখবেন যে জয়ন্তী সংক্রান্ত প্রশ্ন আসতেছে। 50 বছর পূর্তিতে কি জয়ন্তী হয়, 75 বছর পূর্তিতে কি জয়ন্তী হয়, 100 বছর পূর্তিতে কি জয়ন্তী হয়, প্লাটিনাম জয়ন্তী কি, সুবর্ণ জয়ন্তী কি, হীরক জয়ন্তী কি, রজত জয়ন্তী কি, সার্ধ শতবর্ষ কি, এটা কিন্তু আসে। যেমন সম্প্রতি ব্যাংকের একটা পরীক্ষা এসেছে, এই যে সিনিয়র অফিসার পরীক্ষা যে হয়ে গেল, সিনিয়র অফিসার বা অফিসার জেনারেল 2024 সাল ভিত্তিক, এখানে কিন্তু এসেছিল যে এই মাইকেল মধুসূদন দত্তের সার্ধশত জন্মবার্ষিকী পালিত হয়েছে 2026 সালে। তাহলে তিনি জন্মগ্রহণ করেছেন কত সালে, দেখেন বেসিক নির্ভর কিন্তু, এবং এটা কিন্তু ট্রেন্ড চলে আসতেছে, মানে পর কয়েকটা পরীক্ষা আসতেছে। তো এইগুলো কিন্তু একটা মানে দীর্ঘদিন বিরতি দিয়ে কিন্তু এই প্রশ্নগুলো আসতেছে। এখন কোন বই পড়বেন? বাংলা ব্যাকরণের জন্য আপনাকে মনে রাখতে হবে মনীশ চৌধুরী বই। মনীশ চৌধুরী বইয়ের কোনো বিকল্প নাই। নতুন ব্যাকরণ বোর্ড বইটা আপনি সাথে রাখতে পারেন, তবে নতুন ব্যাকরণ বোর্ড বইটা শুধু সাথে রাখবেন এই জন্যই আপডেট তথ্যগুলো জানার জন্য, যে নতুন ব্যাকরণ বোর্ড বইয়ে কারক কত প্রকার, 5 প্রকার দিয়েছে, সম্প্রদান কারকটাকে বাদ দিয়েছে। পাশাপাশি দেখা যায় এখান থেকে একটা কমন একটা প্রশ্ন, যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারককে বাদ দিতে চেয়েছিলেন, আবার আসে সম্প্রদান কারক বাদ দিতে চেয়েছিলেন কে। এই যে বেসিক যে তথ্যগুলো এগুলো কিন্তু আপনাদের মোটামুটি কিন্তু আসে। তো এই তথ্যগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। পাশাপাশি দেখা যায় যে কোথায় দ্বিবচন, একবচন, বহুবচন, মানে যেটা আমরা জানি একবচন বহুবচন প্রয়োগ কোথায় হয়েছে, তাই না। যুক্ত বর্ণ কিন্তু খুব আসতেছে, যুক্ত বর্ণগুলো ইদানিং খুব আসতেছে, এবং খুবই গভীর থেকে প্রশ্নগুলো কিন্তু আসতেছে। আমরা যদি দেখি যে সম্প্রতি এই যে ভূমির যে ভূমি অধিদপ্তরের যে পরীক্ষাটি হয়ে গেল সম্প্রতি, এখানে এসেছে যে বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি। দেখেন কত বছর আগে এই ধরনের প্রশ্নগুলো এসেছিল, আমরা তো এগুলো ভুলতে বসেছি। আবার খেয়াল করে দেখেন একদম বেসিক নির্ভর বেশ কিছু বাগধারা আসতেছে, কারণ সম্প্রতি দেখেছি যে বিভিন্ন চাকরির পরীক্ষা একটু গভীরের বাগধারা এসেছে, কিন্তু যেমন তাসের ঘর, এই তাসের ঘর কিন্তু আমরা মানে পড়াই বাদ দিয়ে দিয়েছিলাম, যে এত এগুলো কি আসবে পরীক্ষায়, কিন্তু এগুলোই কিন্তু আসতেছে। আচ্ছা, আমার কম্পিউটার চালানোর কোনো দক্ষতা নেই, তবে ইচ্ছা আছে যে কোনো কাজ করা। আমি ইন্টার পাস করেছি, আমি অফিসিয়াল কোনো কাজ করতে কোন পদে আবেদন করব?
সেক্ষেত্রে আপনারা দেখেন সম্প্রতি গতকালকে যেটা হলো সমাজসেবা অধিদপ্তরের একটা রিসার্কুলার হয়েছে, এখানে কিন্তু ব্যাপক প্রায় আমি দেখলাম যে কম্পিউটার অপারেটর পদে প্রায় 152টি কিন্তু শূন্যপদ, 76টি দিয়েছে স্থায়ী এবং 76টি অস্থায়ী। তো এখানে কিন্তু আপনি আবেদন করতে পারেন যদি আপনি কম্পিউটার চালানোর তবে এখানে কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে, এই জন্য অবশ্যই আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা আপনাকে অর্জন করতে হবে। পাশাপাশি দেখা যায় যেমন ভূমি অধিদপ্তর সম্প্রতি পরীক্ষা হলো, এই যে বিদ্যান লোক সকলের শ্রদ্ধেয় ব্যক্তি, এটা কোন ধরনের বাক্য, এটা কি সরল, জটিল, নাকি যৌগিক, নাকি মিশ্র, এই যে দেখেন বেসিক নির্ভর প্রশ্নগুলো কিন্তু এখন আসতেছে। তো এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি বিভিন্ন ধরনের সমধাতু ক্রিয়া আসতেছে, এদিকে কর্মক্রিয়া, ক্রিয়াপদ থেকে তো প্রশ্ন খুব একটা আসে না, তারপর সাম্প্রতিক আসতেছে কিন্তু। তো এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের ভালো করে পড়তে হবে। যেমন সমাসের ক্ষেত্রে যেমন ইত্যাদি কোন সমাস, আপনারা একটু বিষয় খেয়াল করে দেখেন যে ইত্যাদি শব্দের সন্ধি বিচ্ছেদ কি, কিন্তু এখানে এসেছে যে ইত্যাদি শব্দের সমাস কি। মানে কতটা বেসিক থেকে প্রশ্নগুলো আসলে এই ধরনের প্রশ্ন আসতে পারে, তাই না? এই জন্য আপনাদের বাংলায় সর্বোচ্চ নম্বর তুলতে গেলে একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে সেটি হলো সবথেকে মজার বিষয় সেটি হচ্ছে মূলত আপনাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে আপনাদের বেসিক যে তথ্যগুলো আছে, বেসিক তথ্যগুলো আপনাদের পড়তে হবে বেশি করে। বেসিক তথ্যগুলো যদি আপনি না পড়েন তাহলে কিন্তু হবে না, এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি আপনাদের যে বিষয়গুলো দেখা যায় যে বাগধারার ক্ষেত্রে যেমন দেখা যায় চাঁদের হাট, হ্যাঁ, এরপর দেখা যায় রেলগাড়ি কোন সমাস, এই যে টপিকগুলো। পাশাপাশি দেখা যায় যে আমাদের যে জাতীয় কবি, আমাদের বিশ্বকবি, এনাদের যে টপিকগুলো যে আছে এই টপিকগুলো কিন্তু মোটামুটি আসতেছে। তারপর উভয়লিঙ্গ শব্দ কোনগুলো, উভয়লিঙ্গ, হ্যাঁ, এগুলো কিন্তু বেশি বেশি আসছে। কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কি, উচ্চারণে একক কি, এবং সম্প্রতি দেখেছেন যে শব্দের একক কোনটি, শব্দের ক্ষুদ্রতম একক কি, বাক্যের ক্ষুদ্রতম একক কি, এরপর হচ্ছে কি মানে দেখা যায় যে ভাষার ক্ষুদ্রতম একক কি। দেখেন বেসিক নির্ভর, এবং এগুলো নিয়ে ব্যাপক কিন্তু সমালোচনা হচ্ছে, সমালোচনা হয় যে এক্স্যাক্টলি সঠিক উত্তর কোনটি হবে, ধ্বনি হবে নাকি বর্ণ হবে, নাকি শব্দ হবে, নাকি বাক্য হবে। দেখেন এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা দরকার। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে লিখিত পরীক্ষা। আপনারা জানেন নিশ্চয়ই যে 11 থেকে 20তম গ্রেডের জন্য আপনাদের প্রিলির পাশাপাশি লিখিতের একটা প্রিপারেশন নিতে হয়। আর এখানে যেহেতু প্রিলি কিছু কিছু আছে, আমরা যদি দেখি যে 11 থেকে 20তম গ্রেডের বিশেষ করে 11 থেকে 16তম গ্রেডের পরীক্ষাগুলো দেখবেন যে এখানে লিখিত পরীক্ষা হয়। প্রিলি তারপর লিখিত, কিছু কিছু পদে যেগুলো কম্পিউটার অপারেটর বা যেগুলো হচ্ছে টেকনিক্যাল, এগুলোতে দেখা যায় যে লিখিত পরীক্ষা হচ্ছে, পাশাপাশি প্র্যাকটিক্যাল হয়, কিন্তু যেগুলো টেকনিক্যাল আছে প্র্যাকটিক্যাল হয়। আর 17 থেকে আবার 20তম গ্রেডের ক্ষেত্রে দেখা যায় হয় প্রিলি তারপর ভাইভা, অথবা লিখিত তারপর ভাইভা, অথবা কখনো কখনো বেশ কিছু মন্ত্রণালয় বা অধিদপ্তরে দেখা যায় প্রিলি হয়, লিখিত হয়, ভাইভা হয়, এই যে বিষয়গুলো। তো এর জন্য আপনাদেরকে কম্বাইন্ড প্রিপারেশন নিতে হবে। আমরা যদি প্রিলি যে টপিকগুলো আছে আপনারা বিশেষ করে দেখেন, অবশ্যই বেসিক নির্ভর করতে হবে, বেসিকের কোনো বিকল্প নাই। সম্প্রতি বাংলা বিষয়ে আপনারা যদি দেখেন বেসিক নির্ভর প্রশ্ন আসতেছে, বেসিকের কোনো বিকল্প নাই। আপনাকে ধ্বনি একদম খুঁটে খুঁটে পড়তে হবে, ধ্বনি বর্ণ অধ্যায় পড়তে হবে, সন্ধি পড়তে হবে, খুবই যত্নের সাথে পড়তে হবে, একদম বেসিক নির্ভর। বিশেষ করে নিপাতনে যে সিদ্ধ যে সন্ধিগুলো আছে, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি, পাশাপাশি আপনারা যদি দেখেন সমাস, এগুলো হচ্ছে আপনাদের একদম কোর টপিক, এগুলো পড়তে হবে, কারণ এগুলো প্রিলি এবং রিটেন দুটাতেই কাভার করবে। সমাস পড়তে হবে, বিশেষ করে আপনাদেরকে দেখতে হবে যে নিত্য সমাস, প্রাদি সমাস, অলোক সমাসগুলো পড়তে হবে, কর্মধারয় সমাসগুলো পড়তে হবে, তৎপুরুষের ভিতরে নং তৎপুরুষ যেটা আছে এই সমাসগুলো পড়তে হবে। পাশাপাশি দেখা যাচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, তারপর উপপদ তৎপুরুষ, হ্যাঁ, অপরদিকে হচ্ছে অব্যয়ীভাব সমাস। দেখেন ডিফারেন্ট টাইপের সমাসগুলো কিন্তু বেশি পরীক্ষা আসতেছে। পাশাপাশি আপনাদেরকে দেখতে হবে এক কথা প্রকাশের ক্ষেত্রে আপনারা যেটা বেশি বেশি গুরুত্ব দিবেন, যেমন হচ্ছে চক্ষু সংক্রান্ত, জয়ন্তী সংক্রান্ত, খোলস সংক্রান্ত, ডাক সংক্রান্ত, নারী সংক্রান্ত, পুরুষ সংক্রান্ত, ইচ্ছা সংক্রান্ত, হ্যাঁ, বিভিন্ন ধরনের যে ধ্বনি এই সংক্রান্ত, এই টপিকগুলো আপনাকে বেশি কিন্তু জোর দিতে হবে। পাশাপাশি দেখা যায় সমার্থক শব্দের ক্ষেত্রে আমরা দেখি সমার্থক শব্দ হচ্ছে মাদার একটা টপিক 11 থেকে 20 গ্রেডে, প্রিলি এবং লিখিত দুটাই। বিশেষ করে চাঁদ, সূর্য, পৃথিবী, তারপর হচ্ছে অন্ধকার, বাতাস, এরপর হচ্ছে ঘর্ণি, স্ত্রী, তারপর হলো যেমন পুত্র, কন্যা, এরপর হাতি,
এই যে সমার্থক শব্দগুলো যেগুলো বললাম, এগুলো সমার্থক শব্দ পড়তে হবে। পাশাপাশি বিপরীতার্থক শব্দগুলো তো অবশ্যই পড়তে হবে। বিপরীতার্থক শব্দের বেশ কিছু টেকনিক আছে, সেটা হচ্ছে যে স্বরবর্ণগুলো দিয়ে অ থেকে রি পর্যন্ত যেগুলো হচ্ছে বিপরীতার্থক শব্দ আছে, আর ক থেকে উ পর্যন্ত এর সাথে চ যুক্ত হবে, তালব্য স যুক্ত হয়, দন্ত স যুক্ত হয়। হ্যাঁ, এই যে তারপর হচ্ছে ত দিয়ে, থ দিয়ে, এরম বেশ কিছু শব্দগুলো, এগুলো এখান থেকে মানে এই বর্ণগুলো দিয়ে যতগুলো বিপরীতার্থক শব্দ আছে এগুলো পড়তে হবে। পাশাপাশি আপনাদের দেখা যাচ্ছে যে যেটা প্রতিশব্দ, যেটা প্রতিশব্দের ক্ষেত্রে আপনারা এই বর্ণ ধরে ধরে পড়বেন, যেমন স্বরেয় দিয়ে যে কয়েকটা আছে, স্বরে আ দিয়ে যে কয়েকটা আছে, এগুলো। পাশাপাশি আপনাদের পারিভাষিক শব্দ পড়তে হয়। পারিভাষিক শব্দ আপনাদের প্রিলি লিখিত দুইটার জন্যই কভার করে। পারিভাষিক শব্দ কমপক্ষে 1 নম্বর থাকেই। তো পারিভাষিক শব্দগুলো কোনগুলো পড়বেন, আপনাদের দেখবেন যে এ বি সি ডি, তারপর হচ্ছে ই, তারপর হচ্ছে এম এন, তারপর হচ্ছে এস ডাব্লিউ, তারপর হচ্ছে জেড, এই যে এই টাইপের, তারপর জে, কয়েকটা সব বর্ণ আছে, বাছাই করে করে পড়লে কিন্তু আপনাদের হয়ে যায়। পাশাপাশি আপনাদের এই তো বাংলার যে টপিকগুলো, এরপর হচ্ছে লিঙ্গান্তর অধ্যায় থেকে ইদানিং বেশি প্রশ্ন আসতেছে, লিঙ্গ অধ্যায় থেকে একদম বেসিক থেকে, যে একাধিক স্ত্রীবাচক শব্দ রয়েছে। পাশাপাশি দেখা যায় যেটা দেখা যায় যে কোন শব্দগুলো একাধিক স্ত্রীবাচক, তবে ভিন্ন শব্দ প্রয়োগ করা হয়, কোনটি উভয় লিঙ্গ, এমন কিছু শব্দ আছে, যেমন মানুষ, এটা উভয় লিঙ্গ, এটাকে যদি আপনি স্ত্রীবাচক প্রকাশ করতে চান তাহলে স্ত্রী মানুষ বা মহিলা মানুষ, পুরুষের ক্ষেত্রে পুরুষ মানুষ, এভাবে কিন্তু আছে। তারপর শিশু, কবি, এই টাইপের। পাশাপাশি দেখা যায় নিত্য স্ত্রীবাচক, নিত্য পুরুষবাচক শব্দ, এগুলো কিন্তু বাদ দেওয়ার কোনো বিকল্প নেই, মানে এগুলো পড়তেই হবে, এগুলো পড়তেই হবে। পাশাপাশি দেখা যায় বানান শুদ্ধিকরণ থেকে ইদানিং বেশি প্রশ্ন আসতেছে, বিশেষ করে যুক্ত বর্ণ, যেটা আর কি যুক্ত বর্ণগুলো বেশি আসতেছে, বাক্য অধ্যায় থেকে আসতেছে, কোনটি সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য, এই যে বাক্য অধ্যায় থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসতেছে। তো এইগুলো আপনাদেরকে কিন্তু আয়ত্ত করতে হবে, এর কোনো বিকল্প নাই। আবার যদি আমরা দেখি অন্যদিকে যে টপিকগুলো আছে, যেমন প্রকৃতি প্রত্যয় একটু কম আসতেছে, তারপর বলা যায় না প্রকৃতি প্রত্যয় যে ওই টপিকগুলো বেশি আসে, একদম বেসিক তথ্য। ক্রিয়ার মূল শব্দকে কি বলা হয়, মানে ক্রিয়ার মূলকে কি বলা হয়, যে কোনো শব্দের মূলকে কি বলা হয়, এগুলো সবই পড়তে হবে। বিষয়টা এমন না আপনাকে বাছাই করে পড়তে হবে, আমি কিন্তু আপনাদেরকে অনেকগুলো টপিক কিন্তু বাছাই করে দিয়েছি, সবই পড়তে হবে বিষয়টা তেমন না, বাছাই করে করে পড়তে হবে, বাছাই করে করে পড়তে হবে। এবং আপনাদের যে যে বিষয়টা হচ্ছে যে সামনে যে চাকরি পরীক্ষাগুলো হবে, এখানে ভালো করার উপায় হচ্ছে যে 6 মাস, বিগত 6 মাসের প্রশ্ন প্যাটার্নটা দেখে যাওয়া, যে কী টাইপের প্রশ্নগুলো আসে, হ্যাঁ, এগুলো দেখে যাওয়া। আর পাশাপাশি আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে এখন একটু চালাকের সাথে, ঠিক আছে, খুবই চালাকির সাথে নিতে হবে, যে কমন টপিক কোনগুলো আসবে, হ্যাঁ, তারপর হচ্ছে বেসিক তথ্য কেমন আসতেছে, তারপর যেমন হচ্ছে, যেমন দেখেন কণ্ঠ ওষ্ঠ বর্ণ কোনটি, দেখেন বেসিক তথ্য, একই সাথে কণ্ঠ, একই সাথে ওষ্ঠ। আমরা জানি, যেমন আমরা যদি উদাহরণ দিই, ও ও ও ও, দেখেন ও ও, আপনি যদি বুকে হাত দেন দেখবেন যে এখান থেকে কাঁপুনি সৃষ্টি, মানে কণ্ঠ নালী থেকে উচ্চারিত হচ্ছে, পাশাপাশি ওষ্ঠ এবং অধর দুটারই কিন্তু ব্যবহার হচ্ছে। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন, মানে দুটা বাকযন্ত্রের দুইটা অঙ্গেরই ব্যবহার হচ্ছে। এই টাইপের ডিফারেন্ট টাইপের প্রশ্নগুলো কিন্তু আপনাদের কিন্তু আসবে, ঠিক আছে। এছাড়া দেখা যাবে, যেমন আসছে যে স্ত্রী শব্দটিতে কয়টি বর্ণ আছে, দেখেন এই যে অক্ষর, এই অক্ষর থেকে স্ত্রী শব্দটিতে কয়টি বর্ণ আছে, স্ত্রী শব্দটিতে কয়টি অক্ষর আছে। দেখেন আপনারা যদি বিগত 2-3 বছর প্রশ্ন দেখেন, এই টপিকগুলো থেকে খুব একটা প্রশ্ন কিন্তু আসতেছিল না, ইদানিং কিন্তু বেসিক থেকে প্রশ্ন আসতেছে, বেসিক ছাড়া কোনো কথা নেই। এগুলো আপনাদের একটু যত্নের সাথে পড়তে হবে। আমরা যদি খাদ্য অধিদপ্তরের প্রশ্ন দেখি, যে বিগত 6 মাস আগে যে পরীক্ষাগুলো হয়েছে, এখানে যেমন আমরা যদি সাহিত্য অংশ দেখি, বিশেষ করে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, গোলাম মোস্তফা, সুফিয়া কামাল, বেগম রোকেয়া, তারপর হচ্ছে কবি আল মাহমুদ, ইসমাইল হোসেন সিরাজি, হ্যাঁ, তারপর মীর মোশাররফ হোসেন, এই যে বাছাই করা কয়েকজন যে কবি সাহিত্যিকগুলো, সেগুলো পড়তে হবে। পাশাপাশি প্রাচীন যুগের যে চর্যাপদ, এগুলো তো পড়তেই হবে। পাশাপাশি দেখা যায় যে মধ্যযুগের বিশেষ করে লোকসাহিত্য টপিকটা বাদ দেওয়ার কোনো উপায় নেই। আর পাশাপাশি রোমান্টিক যে প্রণয়োপাখ্যান, অর্থাৎ রোমান্টিকতা, যে বাংলা সাহিত্যের যে রোমান্টিক যুগের যে সাহিত্যকর্মগুলো, মানে আমরা জানি যে মুসলিমদের দ্বারাই কিন্তু বাংলা সাহিত্যে রোমান্টিকতার সূচনা হয়েছে, এই রোমান্টিক সাহিত্যকর্মগুলো কিন্তু আপনাদের পড়তে হবে, ঠিক আছে। আবার বিশেষ করে দেখা যায়, মানে এই টপিকগুলো পড়লেই যথেষ্ট। এভাবে আপনি যদি গুছিয়ে যদি পড়তে পারেন তাহলে কিন্তু হয়ে যায়, তাই না। এবং ইদানিং একটা দেখা যায় প্রশ্ন কমন আসছে, যে আঞ্চলিক ভাষার অপর নাম কি, তারপর হচ্ছে উপভাষার অপর নাম কি। বললাম তো আপনাদেরকে বেসিক থেকে পড়তে হবে। ধ্বনি বর্ণ যখন পড়বেন, একদম ধ্বনি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা খুঁটে খুঁটে পড়তে হবে। আপনি যখন সমাস পড়বেন, সমাস একদম শুরু থেকে শেষ পর্যন্ত মূল সমাসগুলো, যে কয়েকটা আমি আজকে লাইভে কিন্তু অলরেডি বলেছি, এগুলো পড়তে হবে।
পাশাপাশি আরেকটা বিষয় হলো আপনাদের যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের চাকুরির পরীক্ষার যে মানে বিশেষ করে সার্কুলার প্রতিনিয়ত কিন্তু আসতেছে, প্রতিনিয়ত। তো এই জন্য আপনাদেরকে কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে 11 থেকে 20তম গ্রেডে একটা সুবিধা আছে। সেই সুবিধাটা হচ্ছে যদি আপনি একবারেই প্রস্তুতি নিতে পারেন, একটু গুছিয়ে যদি প্রস্তুতি নিতে পারেন, 6 মাসের একটা প্রিলি এবং রিটেনের যদি প্রস্তুতি নিতে পারেন, আপনি 10টা ভিন্ন ভিন্ন গ্রেডে চাকরি পরীক্ষা দেওয়ার কিন্তু যোগ্যতা অর্জন করলেন। তার মানে 11 থেকে 20 এখানে 10টা গ্রেড আছে, 10টা গ্রেডে কিন্তু চাকরি পরীক্ষার একটা যোগ্যতা কিন্তু হয়ে গেল। পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের যেটা লক্ষণীয় সেটি হচ্ছে, আরেকটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, সেই বিষয়টা হচ্ছে আপনারা যদি দেখেন যে অনেক নবম দশম গ্রেডের বিভিন্ন চাকরি পরীক্ষা কিন্তু হয়। নবম গ্রেড দশম গ্রেডের চাকরি পরীক্ষা দেখবেন অনেকটা 11 থেকে 20তম গ্রেডের প্যাটার্নের মতোই। 11 থেকে 20তম গ্রেডে যে প্যাটার্নে হচ্ছে ওই একই প্যাটার্নে দেখা যায় অনেক নবম গ্রেড দশম গ্রেডের চাকরি পরীক্ষা কিন্তু হয়ে যায় প্রিলি এবং লিখিততে। পাশাপাশি দেখা যায় যে 11 থেকে 20তম গ্রেডে চাকরি পরীক্ষার প্রস্তুতি নিলে সামনে নিবন্ধন আছে, নিবন্ধনের প্রস্তুতি হয়েছে, কারণ নিবন্ধনও কিন্তু 11-20 গ্রেডে অন্তর্ভুক্ত। শুধু লেকচারার যেটা আছে নবম গ্রেডের, এটাও কিন্তু 11 থেকে 20তম গ্রেডের মানে ওই প্রশ্নে। ইভেন আমরা দেখি যে 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন চাকরি পরীক্ষা কিন্তু সেই নিবন্ধনের কলেজ পর্যায়ে যে প্রশ্নগুলো হয় জেনারেল বাংলা প্রশ্ন, তার থেকে কিন্তু কঠিন প্রশ্ন হয় 11 থেকে 20তম গ্রেডে, কারণ এখানে প্রতিযোগিতার সংখ্যা বেশি। আর পাশাপাশি অনেকে এখানে অবহেলা করতে একটা সময় 11 থেকে 20তম গ্রেডকে, যে এটা হলো 11 থেকে 20তম গ্রেড কী হবে না হবে। কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখেন, এখন শুধু ইন্টারমিডিয়েট পাস করলেই হচ্ছে না, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের একদম যে ডিপার্টমেন্ট ফার্স্ট, সেও এখন 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষা কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং পরীক্ষাগুলো দিচ্ছে। এবং সম্প্রতি দেখবেন যে বিভিন্ন 11 থেকে 20তম গ্রেডে বিভিন্ন চাকরি পরীক্ষা দেখবেন ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে মেধা তালিকায়, বা দেখবেন যে অধিকাংশ হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। তো এখান থেকে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম, সেটি হচ্ছে যে এখন 11 থেকে 20তম গ্রেড কিন্তু আগের মতো আর ওরকম নেই। আর পাশাপাশি প্রাইমারি প্রস্তুতি, সামনে যে প্রাইমারি সার্কুলার হবে আপনারা নিশ্চয়ই জানেন যে ঈদের পরেই আপনাদের নিবন্ধন সার্কুলারটা আসতে যাচ্ছে। পাশাপাশি দেখা যায় যে বিগত যে প্রাইমারি নিয়োগ যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিন্তু চলমান রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। তো এই চলমান প্রক্রিয়াটা শেষ হয়ে গেলেই কিন্তু গভর্নমেন্ট কী করবে, নতুন একটা সার্কুলার দিবে। এখন নতুন সার্কুলার দিবে কিনা অনেকের মনে প্রশ্ন, যে নতুন সার্কুলার কি আদৌ দিবে? অবশ্যই দিবে, কারণ বর্তমান সরকার কিন্তু এসে এখন পর্যন্ত ওই মানের কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু করতে পারেনি বা নিয়োগ দিতে পারেনি। প্রত্যেকটা সরকারেরই একটা টার্গেট থাকে যে বেশ কিছু সংখ্যক লোককে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া। এতে করে কী হয়, সরকারি ইমেজটা কিন্তু বৃদ্ধি পায়, যে না এই সরকার আমলে 1 লাখ 2 লাখ বা 5 লাখ মানুষ সরকারি চাকরি পেয়েছে। তো এটা প্রত্যেকটা সরকারের কিন্তু একটা টার্গেট থাকে। তো সবগুলো নিয়োগ প্রক্রিয়াকে যেহেতু গোছানোর কাজ চলমান রয়েছে, এগুলো গুছিয়ে উঠতে পারলেই দেখবেন যে অসংখ্য সার্কুলার কিন্তু আপনাদের আসবে। এছাড়াও দেখা যাক, আমরা যদি একটু ভালো করে দেখি, তো এই জন্য আপনাদের যে কাজটা করতে হবে, বিগেইনার প্রস্তুতি নিতে পারে কি না। হ্যাঁ, বিগেইনার যারা, বিশেষ করে যারা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আছেন, যারা অনার্স ফার্স্ট ইয়ারে আছেন তারা কিন্তু চাইলে, যেমন সমাজসেবা অধিদপ্তরের যে সার্কুলারটি হয়ে গেল, এখানে কিন্তু আবেদন করতে পারবেন ইন্টারমিডিয়েট পাস দিয়ে, তাও 16 গ্রেডের একটা চাকরি পরীক্ষা। কারণ 16 গ্রেড বলে অনেকে অবহেলা করতে পারেন যে 16 গ্রেড কী একটা অবস্থা হবে। তো মনে রাখতে হবে যে 16 গ্রেড চাকরিটা 16 গ্রেড হলেও এখানে যে সুযোগ সুবিধা আছে এটা কিন্তু নবম গ্রেডের থেকে কিন্তু কম না। হয়তো নবম গ্রেডের মতো এত বেশি সুযোগ সুবিধা পাবেন না, হয়তো তার থেকে একটু কম পাবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? একটু কিন্তু কম পেতে পারেন। বিশেষ করে খেয়াল করে দেখা যায় যে অনেকেই এরকম পরিচিত মানুষ আছে যারা 16তম গ্রেডে চাকরিতে জয়েন করেছিল, মোটামুটি 5-6 বছর হয়েছে, তারা নবম গ্রেডে কিন্তু হয়ে গেছে উত্তীর্ণ। আর পাশাপাশি আপনাদের নিজ এলাকায় কিন্তু পোস্টিং হওয়ার একটা সম্ভাবনা, এটা একটা 11 থেকে 20তম গ্রেডের একটা প্লাস পয়েন্ট, যে নিজ এলাকাতেই পোস্টিং হওয়ার সম্ভাবনা বেশি, বা নিজ বিভাগে পোস্টিং হওয়ার সম্ভাবনা বেশি, বা পার্শ্ববর্তী জেলায় পোস্টিং হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তো এই বিষয়গুলোকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি দেখা যায় আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যে লিখিত একসঙ্গে কম্বাইন্ড প্রস্তুতি নেওয়ার জন্য। তো আজকে আপনাদের বেশ কিছু সুযোগ, মানে বেশ কিছু সুসংবাদ দিব। একটা হচ্ছে প্রায় 10,000 পদের 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন গ্রেডের সার্কুলার কিন্তু চলমান রয়েছে, চাইলেই আপনারা আবেদন করতে পারেন। আর পাশাপাশি আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে সমাজসেবা অধিদপ্তরের যে সার্কুলার হলো, বিশেষ করে ইউনিয়ন সমাজকর্মী পদের একটা রিসার্কুলার এসেছে। যারা এর আগে আবেদন করেছেন তো করেছেন, যারা এখনও আবেদন করেন নাই তারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন। এখানে প্রায়, যেমন এখানে অনেক সংখ্যক পদ এখানে সার্কুলার এসেছে।
তো এর জন্য দরকার হলো প্রস্তুতি। এই প্রস্তুতির জন্য আপনারা চাইলে বিদ্যাবাড়ির সাথে যুক্ত হতে পারেন। বিদ্যাবাড়িতে ইউনিয়ন সমাজকর্মীর জন্য নতুন ব্যাচ লঞ্চ করেছে, মাত্র 1499 টাকা কিন্তু আপনারা যুক্ত হতে পারেন। এবং এই ব্যাচটা হচ্ছে সাজেশনমূলক, একদম ইউনিয়ন পরিষদ মানে যে ইউনিয়ন সমাজকর্মীর জন্য একদম সাজেশনমূলক এখানে পড়াশোনা করানো হবে। পাশাপাশি পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনারা জানেন যে ঈদ চলছে, ঈদুল আজহার একটা উৎসব চলছে, পাশাপাশি বিশ্বকাপ ফুটবল একটা আমেজ আমাদের মাঝে বিরাজ করতেছে। এবং সবারই যারা বিভিন্ন পছন্দের দল তো থাকবেই, এটা স্বাভাবিক। অনেকেরই পছন্দের দল আছে, অনেকেই চান যে আমি যদি পছন্দের দলের যে অরিজিনাল যে জার্সি, একটা প্লেয়ার এডিশন জার্সি বা প্রিমিয়াম একটা জার্সি যদি আমি পাইতাম কত ভালো লাগতো। তো দেখা যায় যে গ্রাম অঞ্চলগুলোতে বা গ্রাম মফস্বল শহরে হয়তো বা ওইভাবে জার্সিগুলো, ওই মানের জার্সিগুলো পাওয়া যায় না। তো আমাদের বিদ্যাবাড়ি কিন্তু এই ঈদ উৎসবের সাথে আরেকটা উৎসব কিন্তু শুরু হয়েছে, সেটা হচ্ছে বিশ্বকাপ ফুটবল উৎসব। তো দুই উৎসব এখানে যুক্ত হওয়ার কারণে বিদ্যাবাড়ি কিন্তু আপনাদের জন্য স্পেশাল কিছু গিফটের আয়োজন করেছে। সেটা হচ্ছে 1 নম্বর গিফট, ঈদের জন্য আপনার 60% স্যার। এটা বছরে শুধু ঈদের ক্ষেত্রেই দেওয়া হয়, আর কখনো দেওয়া হয় না। ঈদকে উপলক্ষেই দেওয়া হয়, ঈদকে উপলক্ষ করেই দেওয়া হয়, ঠিক আছে। এবার খেয়াল করে দেখেন, তো এখানে কিন্তু আপনারা 60% একটা মেগা ছাড় পাচ্ছেন যে কোনো কোর্সে ভর্তি হলেই, যে কোনো কোর্সে ভর্তি হলেই। বিশেষ করে দেখা যায় নিবন্ধন জেনারেল যেটা আছে, যে নিবন্ধন প্রায় 40টা মতো সাবজেক্টিভ ব্যাচ আমাদের স্কুল কলেজ এবং স্কুল দুই মিলিয়ে। পাশাপাশি আমাদের অ্যাডভান্স প্রাইমারি, অনেকে অনুরোধ করেছিল অ্যাডভান্স প্রাইমারির জন্য, তো আমাদের অ্যাডভান্স প্রাইমারি 2 নম্বর ব্যাচ কিন্তু চলমান রয়েছে, ঈদের পরে ক্লাস শুরু হবে। পাশাপাশি 11 থেকে 20তম গ্রেডে যে ব্যাচগুলো আছে, 9 নম্বর ব্যাচ, হ্যাঁ, এগুলোতেও কিন্তু আপনারা কিন্তু যুক্ত হতে পারেন। পাশাপাশি দেখা যায় আরেকটা বিষয় হচ্ছে যে এখানে 60% ছাড় রয়েছে। পাশাপাশি এর সাথে গিফট যুক্ত হয়েছে, সব থেকে ধামাকা গিফট যেটা 2026 সালে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে 700 টাকার সমমূল্যের একটি প্রিমিয়াম জার্সি কিন্তু আপনার ফ্রি, আপনার পছন্দের দলের। আপনি যে দলকে পছন্দ করেন ভর্তির সময় বললেই আপনার পছন্দের দলে কিন্তু একটা জার্সি ফ্রি। পাশাপাশি প্রায় 3500 টাকা সমমূল্যের 10ম থেকে 50তম বিসিএস এর যে প্রশ্ন সমাধান করে কিন্তু একটা লাইভ আমাদের রেকর্ড ব্যাচ আছে, সেই ব্যাচটা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে 11 থেকে 20তম গ্রেড থেকে শুরু করে প্রাইমারি নিবন্ধন, এগুলোতে কিন্তু বিগত সালের প্রশ্নগুলো প্রচুর পরিমাণে রিপিট হয়। তো এই রিপিট প্রশ্ন হয়, পাশাপাশি বিসিএস এর প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিসিএস এর পরীক্ষার জন্য বিসিএস এর প্রশ্ন যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই অন্যান্য চাকরি পরীক্ষা কিন্তু বিসিএস এর প্রশ্নের প্যাটার্নটাকে কিন্তু তারা ফলো করে। এই জন্য বিসিএস এর প্রশ্নগুলো যেন আপনার বাসায় সুন্দর করে পড়তে পারেন। এছাড়াও প্রায় 3000 টাকা সমমূল্যের একটা ব্যাচ দেওয়া আছে, সেটা হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের রেকর্ড ব্যাচ। অর্থাৎ আপনি মূল ক্লাস করার আগেই আপনি যেন ওই টপিক সম্পর্কে একটু ধারণা নিয়ে ক্লাসে যেতে পারেন। যতটুকু ধারণা আপনার গ্যাপ আছে সেটা আপনি এই ক্লাসে সমাধান করে নিতে পারবেন, এই একটা বিষয়। পাশাপাশি আপনাদের 11 থেকে 20তম গ্রেড বা যে কোনো চাকরি পরীক্ষা ভালো করার মূল মন্ত্রই হলো কি, এক্সাম দেওয়া। পরীক্ষার হলে আপনি নিজেকে কতটুকু অ্যাডভান্স করে রাখতে পারতেছেন, এই জন্য অবশ্যই আগে থেকে এক্সাম আপনাকে ট্রাই করতে হবে। এক্সাম টাইম মেনটেন থেকে শুরু করে আপনার কত অল্প সময় কত বেশি প্রশ্ন আপনি দাগাতে পারতেছেন, বৃত্তপাত করতেছেন, হাতে জড়তা আছে কি না, এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এরপর যে বিষয়টা হচ্ছে, খেয়াল করে দেখেন, এই বিষয়গুলো কিন্তু আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যেটা হলো কম্বাইন্ড প্রস্তুতি। তো এক্ষেত্রে আপনাদের এখন করণীয় কি, যেহেতু 11 থেকে 20তম গ্রেডে প্রায় 10,000 পদের সার্কুলার চলমান রয়েছে, পাশাপাশি দেখা যায় যে সামনে নিবন্ধন একটা সার্কুলার আসতেছে, পাশাপাশি সামনে প্রাইমারি সার্কুলার আসন্ন, পাশাপাশি অন্যান্য সার্কুলার তো আছেই। তো এর জন্য আপনাদের বাংলা ব্যাকরণের জন্য একটা বই আপনারা এখন আপাতত ফলো করবেন, একদম শূন্য থেকে যারা শুরু করতে যাচ্ছেন, সেটা হচ্ছে মুনির চৌধুরী বাংলা ব্যাকরণ বোর্ড বই। এটা আর একটা বিষয় হচ্ছে যে যদি আপনি কোনো ডাইজেস্ট থেকে যদি প্রস্তুতি নিতে পারেন, কোনো ডাইজেস্টকে কেন্দ্র করে, মানে প্রথমে বেসিক ধারণা, অথবা আপনারা কাজ করতে পারেন যারা একদম শূন্য থেকে শুরু করতেছেন, মুনির চৌধুরী বইটা পড়লেন, অথবা বাজারে প্রচলিত যে কোনো একটা বাংলা সাহিত্যের জন্য একটা গাইড ফলো করতে পারেন। সেক্ষেত্রে আমাদের বিদ্যাবাড়ি লেকচার শিট আছে, আমাদের বিদ্যাবাড়ি ডাইজেস্ট প্লাস আছে, প্রাইমারি ডাইজেস্ট প্লাস বা ইন্টারসি ডাইজেস্ট প্লাস, এই ধরনের বইগুলো কালেক্ট করতে পারেন। তার সাহিত্যগুলো কিন্তু আপনাদের আয়ত্ত হয়ে গেল। আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই নবম দশম শ্রেণী যে বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্যের যে বোর্ড বই আছে, ওখানে যে সমস্ত কবি সাহিত্যিকগণ আছেন তাদের সাহিত্যকর্মগুলোর প্রতি একটু বেশি জোর দিতে হবে, ওই সমস্ত কবি সাহিত্যিকের, তাহলে কিন্তু আপনার কিন্তু প্রস্তুতি হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি যে সম্প্রতি বাংলা বিষয়ের যে প্রশ্নের প্যাটার্ন একটু চেঞ্জ এসেছে এবং বেসিক নির্ভর কিন্তু প্রশ্ন হচ্ছে। তো এই জন্য বেসিক নির্ভর যেহেতু প্রশ্নগুলো হচ্ছে,
তো সেহেতু আপনাদেরকে বেসিক থেকে প্রস্তুতি নিতে হবে। আগের মতো সেই গদবাঁধা প্রস্তুতি নিলে আর হবে না। শুধু জব সলিউশন দেখেই যে প্রস্তুতি নিবেন বা জব সলিউশনে বিগত 10-20 বছরের প্রশ্ন সমাধান করলেই যে প্রস্তুতি হয়ে যাবে, বিষয়টাও কিন্তু তা না। অবশ্যই প্রশ্ন সমাধান করবেন, পাশাপাশি বেসিক থেকে আপনাদেরকে পড়তে হবে। তো এই ছিল আমার মেসেজ।